গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিকরা কেমন আছে এবং সেক্ষেত্রে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং যারা চাকরিচ্যুত হয়েছে প্রায় 1,30,000 শ্রমিক চাকরিচ্যুত হয়েছে তাদের অনেকেই তাদের ন্যায্য পাওনা বুঝে পায়নি। আপনাদের দিক থেকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য যদি জানাতেন? আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী শ্রমিকরা কেমন আছে, আমি যদি এক কথায় বলি আগের মতই আছে। খুব বেশি পরিবর্তন যে হয়েছে তা না। পরিবর্তনের চেষ্টা আমরা করছি। আমরা সংস্কারের জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। শর্ট টার্ম কিছু হবে, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম, বাট সবই হবে। কিন্তু যদি আমি বলি যে পরিবর্তন না, তেমন খুব বেশি হয়নি। কেন করা যায়নি? কারণটা হলো যে আসলে আমাদের আর্থসামাজিক যে বাস্তবতা, সে বাস্তবতাতে শ্রমিকের সত্যিকারের যে কল্যাণ, আমরা আসলে অনেক সময় সেই দিকে ধাবিত হই না। আমরা অনেক সময় মুখরোচক বা যেগুলো পপুলার আমরা সেই কাজগুলো করি। কিন্তু আসলে আমি যদি বলি যে দেখেন আমি যখন এই কারখানা শুরু করি 930 টাকা ছিল আমার শ্রমিকের বেতন, মিনিমাম স্যালারি, এখন 12,500 টাকা। কিন্তু সত্যিকারই কি শ্রমিক সেই তার জীবনযাত্রার মান কি সেই পরিমাণ পরিবর্তিত হয়েছে? 1200 গুণ বেতন বেড়েছে, কিন্তু তার কিন্তু সেই কষ্টটা রয়ে গিয়েছে। তার কারণটা কি? তার কারণ হলো তার প্রকৃত মজুরি বাড়ে নাই। এখন তাহলে যে 1200 গুণ বাড়ার পরে যদি প্রকৃত মজুরি না বাড়ে, তাহলে সেই জায়গাটাতে কিন্তু আসলে সরকারের দায়িত্বটা বর্তায়। কারণ একজন উদ্যোক্তা কত পার্সেন্ট বাড়াবে তার যদি আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হয়, আমি মনে করি মজুরি অবশ্যই বাড়ানো উচিত, আমি সেটা একমত। কিন্তু মজুরি বাড়ালে যেটা হয় যে জমিদার শ্রেণীর লোকেরা আছে যারা নাকি ওইখানকার ভূমির মালিক, তারাই বাসা ভাড়া দেয়, তারা বাসা ভাড়াটা পরের দিন বাড়িয়ে দেয়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। ফলে আমার যে শ্রমিক সে কিন্তু প্রকৃত সুবিধাটা পায় না। তো এই জায়গাটাতে আমাদের কিভাবে একজন শ্রমিক তার যে মজুরিটা পাচ্ছে তার প্রকৃত মজুরিটা বৃদ্ধি পাবে সেই জায়গাটাতে কাজ করতে হবে। আচ্ছা, প্রকৃত মজুরির তর্ক তো নিশ্চয়ই আছে, সেই জায়গায় আমরা যাব। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আসলে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পাশে আপনারা কতটুকু দাঁড়াতে পেরেছেন? আমি আসছি যে আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তীতে বেশ কিছু কারখানাতে আনরেস্ট দেখা দিল দুটো কারণে। একটা হলো যে কিছু শ্রমিক আন্দোলন হলো, বুঝে না বুঝে বাইরের থেকে কিছু থার্ড পার্টি এসে কারখানাগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করলো, নানান কারণে, সেটা পলিটিক্যাল কারণ আছে। এবং কিছু কিছু বায়রা মুখ ফিরে নিলেন কারখানাগুলো থেকে, রাজনৈতিক কারণে একটা বড় কারণ। তো দেখা গেল যে আমাদের প্রায় 1,40,000-1,50,000 মতো শ্রমিক আমাদের চাকরিচ্যুত হলো। তাদের মধ্যে অধিকাংশই টাকা পেয়ে গিয়েছে, তাদের যে পাওনা দিয়ে আছে। বাকি যেগুলো এখনো বকে রয়ে গেছে, যেমন বেক্সিমকো সরকারের থেকে দেওয়া হচ্ছে, স্টেপ বাই স্টেপ এখানে টাকাগুলো দেওয়া হচ্ছে। এছাড়াও আরও কিছু কারখানা আছে মালিকদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা নানান পলিটিক্যাল কারণে তারা এখন গা ঢাকা দিয়ে আছেন। তাদের কারখানাগুলোর টাকা আমরা সেন্ট্রাল ফান্ড থেকে কিছু দিয়েছি, আমরা বিভিন্ন আমাদের নিজস্ব ফান্ড থেকে দেওয়া শুরু করেছি। আমি মনে করি প্রায় 80% উপরে শ্রমিকের পাওনাদি পরিশোধ করা হয়ে গেছে এবং বাকিগুলো আসলে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আমাদের সেক্টরের কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা আসলে প্রাইভেট সেক্টর, এখানে সরকারের বা সমিতির পক্ষ থেকে খুব বেশি কিছু করার থাকে না। ব্যাংকগুলো যখন মালিক থাকে না তখন খুব বেশি রিজিট হয়ে যায়। তারপর আমরা ব্যাংকের সাথে আলাপ করে তাদের পাওনাদি যেগুলো ছিল সেগুলোকে ম্যানেজ করে আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে আগামী ঈদের আগেই যারা চাকরিচ্যুত হয়েছেন তারা তাদের পাওনাদি পেয়ে যাবেন।